নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আমার চ্যানেলে ছোটদের বইয়ের কথা নিয়ে। অনেকদিন ছোটদের বইয়ের ভিডিও দেওয়া হয় না, আপনাদের কাছ থেকেও ইতিমধ্যেই বেশ কিছু রিকোয়েস্ট এসছে। তো আজ যে বইটা নিয়ে কথা বলবো সেটা আমার ব্যক্তিগতভাবে ছোটবেলায় পড়া একটা খুব প্রিয় বই। আমি যে কপিটা পড়েছিলাম সেটা অরিজিনালি ছিল আমার মায়ের, তারপর মা থেকে মামা এইভাবে হাত বদল এবং বহু পঠিত হয়ে আমার কাছে যখন এসে পড়ে তখনই বইটার খুব একটা ভালো দশা ছিল না। তারপর আমি এত অসংখ্যবার বইটা পড়েছি যে ফাইনালি বই একদিকে মলাটা একদিকে, এমন অবস্থা হয় যে এটা আর সেই কপিটা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার মতো অবস্থায় ছিল না। তো গত বছর খুব সম্ভবত বইমেলায় আমি হঠাৎ দূর থেকে একটা স্টলে দেখতে পাই, আরে এটা তো সেই বইটা। এবং এতদিনে আমার ধারণা ছিল কে জানে বইটার আর কপি এগুলো ছাপা হচ্ছে কি হচ্ছে না। তো ফাইনালি এই বইটা যখন আমি দেখতে পাই আমি প্রায় দৌড়ে গিয়ে এটা আমি সংগ্রহ করি এবং তুলে দিই আমাদের বাড়ির তৃতীয় প্রজন্মের ছোট্ট সদস্যের হাতে। বইয়ের নাম রুশ দেশের উপকথা। এই এডিশনটা 2018-তে বিংশ শতাব্দী প্রকাশন থেকে প্রকাশিত। তো চলুন ছোট্ট করে জেনে নিই বইয়ের বিষয়বস্তু। রুশ দেশের উপকথা নামেই বুঝতে পারছেন রাশিয়ার বিভিন্ন ট্র্যাডিশনাল উপকথা এবং রূপকথার গল্পের একটা সংকলন। সব মিলে মোট 33টা গল্প আছে। তার মধ্যে প্রথম 10-12টা গল্প ফেবল জাতীয় এবং খুব সহজ সরল আয়তনে ছোট্ট সিম্পল প্লট, মূলত পশু পাখি বা তারা নিজেদের মধ্যে এবং হিউম্যান ক্যারেক্টারদের সঙ্গে ইন্টারাক্ট করে। গল্পের শেষে ওইভাবে মরাল অফ দ্য স্টোরি লেখা না থাকলেও আমরা বুঝতে পারি যে এই প্রত্যেকটা গল্পই কিন্তু কিছু না কিছু একটা নীতিকথার কথা বলে। তারপর বইটা যত এগোতে থাকে একটু একটু করে গল্পগুলো আর একটু জটিল হতে থাকে। সেইগুলো মূলত সব রূপকথার গল্প। সেখানে আমরা সেই সব দেশ কাল নির্বিশেষে যেরকম হয়, রাজপুত্র, রাজকন্যা, ড্রাগন, দুষ্টু ডাইনি বুড়ি বাবাইয়াগা, এই সমস্ত কিছু চরিত্র আসে। সেখানে আমরা দেখি যে রাজপুত্র বা শুধু রাজপুত্র কেন, হয়তো ছোট্ট চাষির ছেলে, তারা বাহুবলে বা বুদ্ধি বলে সমাজ, সংসার, রূপকথার নানান রকম এভিল ফোর্সগুলোর বিরুদ্ধে জয়লাভ করে রাজকন্যা এবং অর্ধেক রাজত্ব পায় এবং দেন দে লিভ হ্যাপিলি এভার আফটার। তো ঠিক এই রকম প্লটেই লেখা গল্পগুলো, কিন্তু এত সুন্দর বিষয় বৈচিত্র্য রয়েছে প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে যে পড়তে পড়তে আপনাকে একদমই বোর হতে হবে না। প্রত্যেকটা গল্পই আমাদের নতুন কিছু দেয়। বিষয়বস্তু অংশ আর খুব একটা কিছু বলার নেই। বইটার ভূমিকায় এত সুন্দর একটা কথা আমি পেলাম, সেই লাইন কটা আপনাদের সাথে ভাগ করে নিয়ে আমি এই বিষয়বস্তু অংশটা ইতি টানব। এসব রূপকথার মধ্যে রয়ে গেছে অনন্ত সত্য সুন্দরের বাণী। এ বাণী দেশ, কাল ও ভৌগোলিক সীমা পার হয়ে রুশ দেশের দরজায় ঘা মারে। তখন ছোট্ট রাজপুত্রের স্বপ্ন কল্পনায় জারের প্রাসাদের দরজা খুলে যায়। কেবল ছোটরা নয়, এসব গল্প আমাদের নিয়ে যায় চিরায়ত সত্য সুন্দরের মাঝে। এক লহমায় মনে হয় এই কাঞ্চনমালাই ওই ভাসিলিসা। শেষ পর্যন্ত অসুন্দর খল আর লোভীরা হেরে যায়, সরে যায় প্রেক্ষাপট থেকে। সর্বকালীনের সত্য যে সাহিত্যে রয়েছে তা কেবল ছোটদের নয়, পরিণত মানুষকেও শান্ত করে, আশা দেয়। নরম আলোর মৃত প্রদীপে ঘরের দেওয়ালে ছায়া কাঁপে, চোখের পাতায় এসে বসে ঘুম পড়ি। তো এই ছিল এই বইয়ের বিষয়বস্তু অংশ। আমরা চলে যাব পরের পার্টে। এই বইয়ের সেন্ট্রাল থিম বা মূল ভাবনা কি। এটা যেহেতু অনেকগুলো গল্পের একটা কালেকশন, এক্ষেত্রে বুঝতেই পারছেন ওইভাবে একটা সেন্ট্রাল থিম কিছু নেই। কিন্তু সব ছোটদের গল্পেই যেটা হয়, একটা গুড ভার্সেস এভিল, ভালো মন্দের একটা দ্বন্দ্ব, সৎ অসতের দ্বন্দ্ব, অন্যায়ের সাথে ন্যায়ের দ্বন্দ্ব। এক্ষেত্রে ভালো লোকেরা সবসময় খুব ভালো, খারাপ লোকেরা একদম খারাপ, আর তাদের এই দ্বন্দ্বে অবশ্যই অবধারিতভাবে ভালোর জয় হয়। আর এই ভালো মন্দ যে সবসময় শুধু যে হিউম্যান ক্যারেক্টার হতে হবে তাই নয়, সেটা কোনো পশু পাখি বা প্রকৃতিরও কোনো এভিল ফোর্স। যেমন আমরা জানি রাশিয়াতে খুব ঠান্ডা পড়ে, তো সেই জন্য অনেক গল্পেই আমরা দেখি যে শীতকে শীত বুড়ো বা শীত বুড়ি এরকম নাম দিয়ে একটা কোনো ইভিল ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে। হয়তো তার বিরুদ্ধে দ্বন্দ্বে জিতে যায় একটা দরিদ্র চাষির মেয়ের সহ্য শক্তি। তো মোটামুটি এই থিমটাই বারবার ঘুরে ফিরে আসে, যেখানে আমরা দেখি যে অসৎ বা খারাপ এদের বিরুদ্ধে মানুষের বুদ্ধি, বাহুবল, তাদের চারিত্রিক দৃঢ়তা, সত্য সুন্দর এই সমস্ত কিছু জয়লাভ করে। এই থিমটাই বারবার ঘুরে ফিরে আসে। তারপর চলে যায় আমাদের পরের পয়েন্টে, এই বই আমার কি ভালো লেগেছে। নাম্বার 1, যে কোনো রূপকথার গল্প, সেটা যে দেশের যে কালেরই হোক না কেন, সে রূপকথার জগতের একটা অমোঘ আকর্ষণ রয়েছে যে কোনো বয়সে।
সেই যে রাজপুত্র, রাজকন্যা, দুষ্টু ডাইনি বুড়ি, ড্রাগন বা এই সমস্ত কথা বলছে ভাল্লুক, বিড়াল, ভেড়া, এই সমস্ত যে চরিত্র, একটা মায়া মায়া একটা জগৎ, সেই যে তার যে একটা আকর্ষণ, যেটা আমাদের যে কোনো বয়সেই খুব চট করে রূঢ় বাস্তবটাকে এসকেপ করতে সাহায্য করে। আমাকে ছোটোবেলাও যেমন করতো, আজ এত বছর পর আমি যখন এই বইটা আবার পড়ছি আমার বাচ্চার জন্য, তখনও ঠিক একই রকমভাবে আমাকে রিয়েলিটি এসকেপ করতে সাহায্য করে। তারপর এই বইটা যেহেতু রূপকথাগুলো রাশিয়ার, তাই একদিকে যেমন সেই রূপকথার জগৎ, তার পাশাপাশি একটা ভিন দেশের জগতের দরজাও কিন্তু আমাদের চোখের সামনে খুলে দেয়। এখনকার বাচ্চারা তবুও টিভি, ইন্টারনেট এই সমস্ত কিছুর দৌলতে বাইরের জগৎ বা এই সমস্তগুলোর সাথে যতটা পরিচিত, আমাদের ছোটোবেলায় কিন্তু সেই সুযোগটা ছিল না। তাই আমরা যখন দেখতে পাচ্ছি সেই যে বর্ণনাগুলো, বরফ পড়ছে, স্লেজ গাড়ি চেপে যাচ্ছে, কিছু কিছু জন্তু জানোয়ার বা খাবার দাবার, বিভিন্ন কাস্টম, যেগুলোর সাথে আমরা পরিচিত না। তারপর এই সমস্ত সোনালি চুলের মেয়ে, সে একটা ভেড়ার বাচ্চা কোলে নিয়ে হয়তো একটা পাহাড়ি উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছে। তারপর নামগুলো অন্যরকম, হ্যাঁ, ইভান, ইভানুস্কা, ওয়াসিলিসা, দুষ্টু ডাইনি বুড়ি, বাবা ইয়াগা, এই সমস্ত কিছু মিলিয়ে একটা যেন অন্য জগতের যে দরজা খুলে দিত, সেটাও কিন্তু একটা খুব ভালো লাগার জায়গা ছিল এবং আছে। তারপর হলো এই বইটার বিষয় বৈচিত্র্য। আমি বিষয়বস্তুতে ইতিমধ্যেই বলেছি, যদিও এগুলো রূপকথার গল্প বা উপকথা, এগুলো এতগুলো গল্প কিন্তু প্রত্যেকটাই কিন্তু পড়তে খুব ভালো লাগে, মনে হয় না যে খুব রিপিটেটিভ। যদিও থিমটা বারবার রিপিট হয়, কিন্তু গল্পগুলো বা তার চরিত্রগুলো বারবার এত সুন্দরভাবে এক্ষেত্রে বলা হয়েছে যে পড়তে পড়তে কোথাও বোর হতে হয় না। এবং এই সূত্র ধরে যেটা বলি সেটা হচ্ছে এই বইয়ের ভাষা। তো এটা তো একটা অনুবাদ সাহিত্য, অনুবাদটা এক্ষেত্রে বাংলা অনুবাদটা এত সুন্দর যে পড়তে পড়তে কোথাও আপনাকে বাধাপ্রাপ্ত হতে হয় না, বা মনে হয় না যে অরিজিনালটা পড়লেই বোধহয় ভালো হতো, এটা পড়ে আমি রসাস্বাদন করতে পারছি না, না, এটা কোনো ক্ষেত্রে হয় না। এক্ষেত্রে আমার একটা আফসোস যে এই বইটা আমি খুব খুঁজলাম, কিন্তু কোথাও এই বইটা কে বাংলায় অনুবাদ করেছেন সেই নামটা আমি পেলাম না। আপনাদের কারোর যদি জানা থাকে অবশ্যই জানাবেন। ইট ইজ আ রিয়েলি গুড ট্রান্সলেশন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই বইটার যে থিম, যে ভালো খারাপের দ্বন্দ্বে ভালোর জয়, সত্যের পথে থেকে জয়লাভ, রাক্ষস খোক্কস নয়, মানুষ হয়ে উঠতে হবে, এই যে চিন্তা ভাবনাগুলো, এখন বড় বয়সে এসে আমরা হয়তো কিছুটা স্কেপটিক্যাল হতে পারি, কিন্তু ছোটদের ক্ষেত্রে এই ধরনের বইগুলো পড়া এবং এই সমস্ত মোরালিটিগুলো তাদের মধ্যে গড়ে তোলা, সেইটা কিন্তু তার প্রয়োজনীয়তাটা অস্বীকার কোনোভাবেই করা যায় না। তো সেই দিক থেকেও এই বইটা সার্থক। তো মোটামুটি এই ছিল আমার এই বইটার ভালো লাগার দিক। বইটা কারা পড়বে? বইয়ের একদম প্রথম দিকের যে ওই গল্পগুলো আমি আগেই বলেছি, খুব সহজ সরল, মোটামুটি 2.5-3 বছর বয়স থেকেই আপনার বাচ্চাকে আপনি পড়ে শোনাতে পারেন। তারপর তারা যখন নিজেরা পড়তে শিখবে, ধীরে ধীরে মোটামুটি 5-6 বছর বয়স থেকে 11-12 বছর বয়স পর্যন্ত, বা তার থেকে একটু বড় বাচ্চার ক্ষেত্রেও, কিশোর কিশোরীদের ক্ষেত্রেও এই গল্পগুলো কিন্তু খুব ভালো লাগবে। এবং আগেই বলেছি, শুধু ছোটরা কেন, বাড়ির বড়রাও একই রকমভাবে উপভোগ করতে পারেন। হয় প্রথমবার অথবা সহস্রতম বার এই বইটা আপনারা আবার পড়ুন, কিনুন, তুলে দিন আপনার বাড়ির এবং আপনার পরিচিত ক্ষুদে সদস্যদের হাতে। পড়তে থাকুন। দেখা হবে খুব শিগগির নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।